ওকে, আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছো তোমরা। তো প্রথম সেমিস্টার, তোমাদের স্বাগত জানাচ্ছি এবং তোমাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে তোমরা অলরেডি পলিটেকনিক লাইফে পা দিয়ে দিয়েছো এবং এই মুহূর্তে আমার সাথে ক্লাসে উপস্থিত আছো। তো যারা এই মুহূর্তে ক্লাসে জয়েন করবা এবং বা করতেছো, তাদের প্রথম কাজ হচ্ছে তোমাদের জাহিদ ভাইকে এটা কনফার্ম করে ফেলা যে আমার কথাগুলো তোমাদের কাছে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। পাশাপাশি হচ্ছে আমার পিছনে যে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ, সেই হোয়াইট বোর্ড তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, এই ব্যাপারগুলো আমাকে একটু কনফার্ম করে ফেলা। তোমরা আমাকে জাস্ট এইটুকু একটু কনফার্ম করে ফেলবা যে ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার ভয়েস প্লাস হচ্ছে হোয়াইট বোর্ড জাস্ট ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে কিনা, এইটুকু কনফার্ম করে ফেলো আমাকে। ঠিক আছে, জলদি জলদি কনফার্ম করে ফেলো ভাইয়া, জলদি জলদি কনফার্ম করে ফেলো, জলদি জলদি কনফার্ম করে ফেলো। আমি একটু চেক দিয়ে নেই। ঠিক আছে, আমি আমার ডিভাইস থেকে অনেক সুন্দরভাবেই দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। আমি সর্বোচ্চ আশাবাদী যে তোমরাও তোমাদের ডিভাইস থেকে সর্বোচ্চ দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। তো এখন কথা হচ্ছে, দেখো আজকে হচ্ছে প্রথম সেমিস্টারের প্রথম ক্লাস, তাই না, আমাদের ডিপ্লোমা লার্নিং জোনে। আচ্ছা ঠিক আছে, যেটাকে আমরা ওরিয়েন্টেশন ক্লাস হিসাবে আখ্যায়িত করতেছি। এবং আজকের প্রথম ক্লাসে আমরা বেসিক্যালি তোমাদের পুরো ডিপ্লোমা লাইফের জার্নিটা নিয়ে কথা বলবো। তোমাদের সাবজেক্ট, ডিপ্লোমা লাইফের জার্নি কেমন হতে পারে, ডিপ্লোমা লাইফের মাঝখানে আমাদের কি করা উচিত, কি করা উচিত না, অর্থাৎ ওভারঅল টোটাল হচ্ছে তোমাদের ডিপ্লোমা লার্নিং জোনের পক্ষ থেকে যে তোমাদের যে ফ্রি ক্লাসের আয়োজনটা করা হয়েছে, অর্থাৎ A to Z আমাদের টোটালি ফ্রি ক্লাস সম্পর্কে তো আলোচনা করবই, পাশাপাশি হচ্ছে তোমাদের পুরো ডিপ্লোমা লাইফের একটা কেরিয়ার গাইডলাইন আজকে দিয়ে দিব। ঠিক আছে, আজকে ওরিয়েন্টেশন ক্লাসে। তো আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তো তোমরা একটু জয়েন হয়ে যাও, ফার্স্ট একটু জয়েন হয়ে যাও। আচ্ছা, সর্বপ্রথম আগে আমাকে একটু কনফার্ম করে ফেলো ভাইয়া যে তোমরা কে কোন ইনস্টিটিউট থেকে আমাকে দেখতেছো, কে কোন পলিটেকনিক থেকে আমার ক্লাসে যুক্ত আছো, এটুকু জাস্ট কনফার্ম করে ফেলো। স্যার আমাদের একটা ফার্স্টের জন্য গ্রুপ খুলতেন। হ্যাঁ, প্রথম সেমিস্টারের জন্য অলরেডি কিন্তু গ্রুপ ক্রিয়েট করা আছে, মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা আছে। প্রথম সেমিস্টারের জন্য অলরেডি মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা আছে। আচ্ছা, আরে বাবরে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা পলিটেকনিক, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা গ্রাফিক্স, সিএসটি ডিপার্টমেন্ট। আচ্ছা, গুড গুড গুড। মেহেরুন্নেসা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখে খুব ভালো লাগলো যে তোমরা ক্লাসের জন্য এতটা আগ্রহী এবং তোমরা ক্লাসের জন্য এতটা আগ্রহী এবং তোমরা পাশাপাশি হচ্ছে তোমরা এত 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 পড়াশোনা করতে যাচ্ছ, দেখে খুব ভালো লাগলো। কারণ তোমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে, সেই মেসেঞ্জার গ্রুপে আমি প্রতিনিয়তই দেখি তোমরা অনেকেই আমাকে অনেকদিন ধরে জিজ্ঞেস করতেছিলে যে ভাইয়া ক্লাস কবে থেকে স্টার্ট হবে, ক্লাস কবে থেকে স্টার্ট হবে, ক্লাস কবে থেকে স্টার্ট হবে। তবে সেই শুভক্ষণ আমাদের অলরেডি আজকে থেকে শুরু হয়ে গেল। তোমাদের প্রথম সেমিস্টারের ক্লাস আজকে থেকে শুরু করে তোমাদের পুরো সেমিস্টার আমরা সাপোর্ট দিব একদমই সম্পূর্ণ বিনামূল্যে। অর্থাৎ প্রথম সেমিস্টার যারা আসো সম্পূর্ণ তোমাদের বিনামূল্যেই পড়াবো। তুমি যেই টেকনোলজির স্টুডেন্টই হও না কেন, তুমি ডিপ্লোমা লার্নিং জোনের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আর যারা এই মুহূর্তে যুক্ত আসো তাদের কাছে আমি একটা জিনিস চাইবো, তোমাদেরকে আমরা পড়াবো, তোমাদেরকে আমরা এত লম্বা একটা সময় ধরে তোমাদের সাথে আমরা যাব। শুধুমাত্র এই লম্বা সময়টা না, আমি সর্বোচ্চ আশাবাদী যে তোমাদের সাথে আমরা প্রথম থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত যাব। তো এত লম্বা একটা সময় যাব, এই সময়টুকুর মধ্যে দেখা যাবে যে অনেকেই আসবে, অনেকেই চলে যাবে, অনেকের সাথে এইভাবে কথা হবে বা অনেকের সাথে অন্যভাবে কথা হবে। তো যেভাবেই কথা হোক না কেন, আমাদের সেটা দেখার বিষয় না। আমরা সবসময় আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা আছে, সেই মেসেঞ্জার গ্রুপে সবাই বন্ধুসুলভ আচরণ করব। কারো যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমরা তাহলে হেল্প করব। আর কারো ক্ষেত্রে যদি কোনো সমস্যায় পড়ে তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব নিজেকে নিজে গিয়ে তাকে হেল্প করার, অথবা তোমরা যদি না পারো সেক্ষেত্রে আমাকে মেনশন করবা। তো ব্যাপারগুলো হচ্ছে আমরা এমন একটা সুন্দর পরিবেশ ক্রিয়েট করব যেই পরিবেশটাতে অ্যাকচুয়ালি পড়াশোনা করার মন মানসিকতাই অন্যরকম থাকবে। তো আমি আরেকটা কথা বলে নেই, তোমাদের যে মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে অলরেডি, সেই মেসেঞ্জার গ্রুপে এমন একটা রুলস জারি করব আমি, যে রুলসটা হবে এমন যে
তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে অযথা SMS করবা আমি তাদের ব্যান করে রাখবো, কারণ তাদের জন্য মেসেঞ্জার গ্রুপ না। কারণ আমরা যে গ্রুপটা ক্রিয়েট করছি সেই গ্রুপটা অ্যাকচুয়ালি আড্ডা দেওয়ার গ্রুপ না, সেই গ্রুপটা হচ্ছে পড়াশোনা করার গ্রুপ, এবং সেই গ্রুপে আমরা শুধুমাত্র পড়াশোনা রিলেটেড কথা বলবো, সেখানে কোনো আড্ডা হবে না। ব্যাপারগুলো হচ্ছে এরকমই থাকবে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তো যাই হোক, দেখো আমি একটু দেখি। হাসনা হেনা শাপলা, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, চিটাগং পলিটেকনিক। স্যার ফার্স্ট সেমিস্টার গ্রুপে জয়েন হব কিভাবে? আচ্ছা, সেটা আমি আবার পোস্ট করে দিব, গ্রুপ সমস্যা নেই, আমি লিঙ্কটা আবার পোস্ট করে দিব তোমাদের ফেসবুক গ্রুপেই। তোমরা একটু ফেসবুক গ্রুপের সাথে অ্যাক্টিভ থেকো। আর তোমাদের সমস্ত ক্লাস, আচ্ছা আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে, তোমরা অনেকেই প্রশ্ন করো যে ভাইয়া অ্যাকচুয়ালি আমরা ক্লাস করব কিভাবে। দেখো, তোমাদের শুধুমাত্র আজকের যে ক্লাসটি আছে, অর্থাৎ আজকের যে ওরিয়েন্টেশন ক্লাসটি আছে, এই ওরিয়েন্টেশন ক্লাসটি শুধুমাত্র তোমাদের ফেসবুক লাইভে হবে। ওরিয়েন্টেশন ক্লাসটা কোথায় হবে? ওরিয়েন্টেশন ক্লাসটা জাস্ট শুধুমাত্র ফেসবুক লাইভে হবে। তবে এর পরবর্তীতে তোমরা যতগুলো ক্লাস পাবা, প্রত্যেকটি ক্লাসই হচ্ছে তোমাদের ফেসবুক লাইভ প্লাস হচ্ছে কি গুগল মিটে পেয়ে যাবা। ফেসবুক লাইভ প্লাস হচ্ছে গুগল মিট, অর্থাৎ এর পরবর্তীতে তোমাদের প্রত্যেকটি ক্লাস কি হবে? প্রত্যেকটি ক্লাস ফেসবুক লাইভ প্লাস গুগল মিটে হবে। তো তোমরা প্রত্যেকেই কি করবা? গুগল মিটটা ইনস্টল করে ফেলবা। তাহলে গুগল মিটে ক্লাস করলে তোমরা অনায়াসে আমাকে যে কোনো মুহূর্তে প্রশ্ন করতে পারবে সরাসরি আর কি, ঠিক আছে? আর ফেসবুক লাইভে ক্লাস করলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারবে। তো এখন আসো, ক্লাসের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম আমরা। এখন তোমাদের কাছে আমি যেই ব্যাপারটা চাবো সেটা হচ্ছে যে তোমরা অন্তত এই যে ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে, এই ওরিয়েন্টেশন ক্লাসটা সবাই শেয়ার করে দিবা। আমরা যখন তোমাদের পড়াবো তখন বেসিক্যালি একটা ব্যাপারই আমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগা কাজ করে, যারা আমরা এখানে সামনে দাঁড়াই বা যারা তোমাদের পড়াই, সেক্ষেত্রে তোমরা যদি আমাদের রেসপন্স করো তাহলে সেই ব্যাপারটা আমাদের সবথেকে বেশি ভালো লাগে। আর দেখা যাচ্ছে যে সেখানে আমাদের মনোযোগও সবথেকে বেশি আসে, যে মনে হচ্ছে যে না, যে আরও পড়াই। বাট তোমাদের যদি কোনো রেসপন্স না থাকে আমাদের পড়ানোর সময়, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে একটা সময় গিয়ে আমাদের নিজেদেরই একটু অলসতা চলে আসে। আরে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট তো রেসপন্সিবলও না, অর্থাৎ তাদের তো সেরকম কোনো দায়িত্ব জ্ঞানই নাই। তারা যে ডিপ্লোমা লার্নিং জন্য এখানে পড়তেছে, তাদের সেরকম কোনো দায়িত্বই নেই আমাদের প্রতি। তাহলে সেক্ষেত্রে কেন আমরা তাদেরকে এভাবে সার্ভিস দিচ্ছি বা কেন আমরা তাদেরকে এভাবে পড়াচ্ছি? তখন কিন্তু সার্ভিসটা ড্রপ হয়ে যায়। তো এই কারণে সবসময় চেষ্টা করবা যে রেসপন্সিবল থাকার জন্য, অর্থাৎ আমরা যখন যেটা করতে বলবো, যখন যা পড়তে বলবো, যখন যতটুকু পড়তে বলবো, কি করতে বলবো না করতে বলবো, এই গাইডলাইনটুকু অন্তত ফলো করার চেষ্টা করবা। তাহলে দেখবা যে লাইফে অনেক ভালো কিছু হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তো এখন তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবার টাইমলাইনে আমি ক্লাসটা শেয়ার চাই, ওকে? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, ওকে? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, ঠিক আছে, সবাই যত পারো শেয়ার করে দাও। কারণ যেহেতু এটা ফ্রি কোর্স, এটা তো আর পেইড কোর্স না, এখানে আমি টাকা নিচ্ছি না, বা এখানে ডিপ্লোমা লার্নিং জন্য টাকা নিচ্ছে না তোমাদের কাছ থেকে পড়ানোর জন্য। তো যেহেতু এটা ফ্রি কোর্স, আমি চাই যে তোমাদের যত বন্ধুবান্ধব আছে তোমরা সবাইকে মেনশন করে দাও, সবার কাছে শেয়ার করে দাও, যেন সবাই উপকৃত হতে পারে। আমাদের এই ফ্রি কোর্স করানোর উদ্দেশ্য কি? আমাদের ফ্রি কোর্স করানোর উদ্দেশ্যই হচ্ছে এই যে ডিপ্লোমা লাইফের পরে বা ডিপ্লোমা লাইফে যখন যারা অ্যাডমিশন নেওয়ার পরে যখন তারা ইনস্টিটিউটে যাওয়ার পরে সেখানে দেখা যায় মেসে উঠা সহ আদার্স যাবতীয় যতগুলো কস্ট আছে, সেই কস্টগুলো অনেকের পক্ষে বেয়ার করা পসিবল হয় না। যেমন আমরা এটা সত্য কথা, আমরা সবাই এখানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, বা আমরা পলিটেকনিকে যারাই পড়ি ম্যাক্সিমাম হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তো আমাদের কাছে ওই যে একটা মূল্যবান যে সম্পদ, বা আমাদের কাছে যে 1 টাকা বা 2 টাকা বা 5 টাকা বা 10 টাকা, এইটার মূল্যই আমাদের অনেকের কাছে অনেক বেশি। তো সেদিক থেকে চিন্তা করে এই যে যারা ম্যাথে উঠতেছে, যারা ম্যাথ লাইফে উঠবে, হ্যাঁ, তাদের যে এতটা একটা মানে মোটা অঙ্কের যে একটা অ্যামাউন্ট খরচ হবে এখানে,
এই খরচটার পাশাপাশি তাদের যে নতুন করে আবার প্রাইভেট পড়বে সেই আসলে সেটার উপায় নাই। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি প্রাইভেটের কথা বলতেছি। এর আগের বার তোমরা হয়তো বা রেজাল্টটা দেখছো, এর আগের বার রেজাল্টের ক্ষেত্রে তোমার ফার্স্ট সেমিস্টারে মাত্র 60%, সরি ফার্স্ট সেমিস্টারে ওভারঅল টোটাল মাত্র হচ্ছে কত 40% পাস করছে। ওভারঅল কত পাস করছে? ওভারঅল 40% পাস করছে। চিন্তা করা যায়, ওভারঅল 40% পাস করছে, বাকি 60%ই ফেল করছে। কেন? কারণ তাদের কাছে অ্যাকচুয়াল সঠিক গাইডলাইনটা নাই যে কিভাবে কি পড়তে হবে, কিভাবে কি পড়তে হবে না, তারা আসলে ওই ব্যাপারটাতে অবগত ছিল না। তো যার কারণে তারা কিন্তু হোঁচট খেয়ে গেছে। তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য, এই সমস্যাটাকে আমরা উত্তরণ করার জন্যই বেসিক্যালি তোমাদের প্রথম সেমিস্টারটা সম্পূর্ণ ফ্রিতেই নিচ্ছি। তো এই কারণেই আমি সর্বোচ্চ আশাবাদী যে তোমরাও আমাকে হেল্প করবা অনেক স্টুডেন্টদের কাছে পৌঁছানোর জন্য। যার কারণে আমরা যখনই ক্লাস নিব, যেই ক্লাসটাই নিব, প্রত্যেকটি ক্লাসই তোমরা শেয়ার করে দিবা, প্রত্যেকটি ক্লাসই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে মেনশন করে দিবা, যতটা পসিবল শেয়ার করে দিবা, যতটা পসিবল ছড়াই দিবা। কারণ এতে অনেকেরই উপকার হবে, আর তোমার দ্বারা একজনের উপকার হলে সেটা আই থিঙ্ক তোমার কাছে একটা প্রাউড ফিলের ব্যাপার। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক দেখো, আচ্ছা ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটাতে তাহলে আমরা কি নিয়ে কথা বলবো? আজকের ক্লাসটাতে তোমাদের এই প্রথম সেমিস্টার থেকে একদম সপ্তম সেমিস্টার পর্যন্ত ডিপ্লোমার জার্নিটা অ্যাকচুয়ালি কেমন হওয়া উচিত, এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো, তাহলে তোমাদের ক্লাস কিসের মাধ্যমে হচ্ছে? তোমাদের ক্লাস হচ্ছে দুই মাধ্যমে হবে। আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা জাস্ট ফেসবুক লাইভের মাধ্যমে হচ্ছে, দেন হচ্ছে তোমাদের ক্লাসটা হচ্ছে দুই মাধ্যমে হবে। একটা হচ্ছে কি ফেসবুক লাইভ, একটা কি হবে? একটা হবে ফেসবুক লাইভ, এবং আরেকটা হচ্ছে মূলত গুগল মিট। আরেকটা হচ্ছে গুগল মিট। এখন প্রশ্ন হচ্ছে ফেসবুক লাইভ দ্বারা কি হবে? ফেসবুক লাইভে কি হবে? ফেসবুক লাইভে অনেকের কাছে দেখা যায়, অনেকে গ্রামে থাকে, তো গ্রামে থাকার ফলে অনেকের দেখা যায় যে নেটওয়ার্কের একটু প্রবলেম থেকে যায়। তো সেদিক থেকে তোমরা এই যে ফেসবুক লাইভ যেটা আছে, এই ফেসবুক লাইভ করতে পারো। এখানে সাধারণত গুগল মিটের তুলনায় একটু কম পরিমাণে নেট স্পিড প্রয়োজন হয়, যেখানে অনায়াসে সবাই প্রায় ক্লাস করতে পারে ফেসবুক লাইভে। আর যাদের নেটওয়ার্ক স্পিড একটু ভালো, তারা গুগল মিটে ক্লাস করতে পারো ইজিলি, কারণ গুগল মিটে তোমরা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, একটা ক্লাস যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই ক্লাসের রেকর্ডটা অ্যাকচুয়ালি আমরা কোথায় পাবো, বা ওই ক্লাসের রেকর্ডটা পাবো কিনা? তো তোমাদের একটি যখন লাইভ ক্লাস হয়ে যাবে, তোমরা প্রত্যেকটি লাইভ ক্লাসে রেকর্ড ভিডিও পেয়ে যাবে। এখন রেকর্ড ভিডিওটা কোথায় পাবে? রেকর্ড ভিডিওটা পাবে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছে ডিপ্লোমা লার্নিং জোন। সেটা হচ্ছে ডিপ্লোমা লার্নিং জোন। এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, করে ফেলো, কারণ তোমাদের সকল রেকর্ডেড ক্লাস প্লেলিস্ট আকারে ডিপ্লোমা লার্নিং জোন গ্রুপে পেয়ে যাবা। সকল রেকর্ডেড ক্লাস প্লেলিস্ট আকারে ডিপ্লোমা লার্নিং জোন গ্রুপে পেয়ে যাবা। ঠিক আছে? ওখানে আমি ফার্স্ট সেমিস্টারের জন্য আলাদা করে একটা প্লেলিস্ট তৈরি করব আজকে। সেই প্লেলিস্টেই তোমরা কি পেয়ে যাবা? ডিপ্লোমা লার্নিং জোনে মানে যতগুলো তোমাদের প্রথম সেমিস্টারে ফ্রি ক্লাস হবে, হ্যাঁ, প্রত্যেকটা ফ্রি ক্লাসে রেকর্ড ভিডিও সুন্দর করে সিরিয়াল ওয়াইজ প্লেলিস্ট পেয়ে যাবা। তো তোমরা এখান থেকে সুন্দর করে রেকর্ড ভিডিওটা, লাইভ ক্লাস মিস করলেও পরবর্তীতে যে কোনো সময় আবার চাইলে রেকর্ড ভিডিওটা দেখে নিতে পারো। আর সর্বোচ্চ চেষ্টা করবা লাইভ ক্লাসে উপস্থিত থাকার, কারণ যখনই তুমি ক্লাস একটা জমায় রাখবা বা রেকর্ড করার উদ্দেশ্যে রেখে দিবা, তখনই দেখবা যে একা একা আর পড়তে ইচ্ছে করবে না। বাট লাইভ ক্লাসে আমরা অনেক মজা করে পড়বো, অনেক ভালোভাবে পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে? তো এইগুলো ক্লাসের ব্যাপারগুলো অ্যাকচুয়ালি। এখন কথা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে অ্যাকচুয়ালি আমরা কোন কোন সাবজেক্টগুলো প্রথমত শুরু করব। তোমাদের অনেকগুলো সাবজেক্ট আছে, যেমন সবারই যদি কমন সাবজেক্ট, তুমি যেই ডিপার্টমেন্টই হও না কেন, প্রত্যেকেরই অনেকগুলো কমন সাবজেক্ট থাকে। যেমন তোমাদের একটা কমন সাবজেক্ট আছে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স 1। সেটা কি? সেটা হচ্ছে ম্যাথমেটিক্স 1, যেটাকে আমরা সংক্ষেপে মূলত ম্যাথ 1 বলে থাকি আর কি। ঠিক আছে? সংক্ষেপে মূলত ম্যাথ 1 বলে থাকি। ম্যাথ 1 তোমাদের ম্যাথমেটিক্স 1। এই যে ম্যাথমেটিক্স 1 সাবজেক্টটা, এইটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের আছে। যতগুলো ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে প্রথম সেমিস্টারে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ম্যাথ 1 সাবজেক্টটা আছে। আচ্ছা, এরপরে বাংলা 1 কি আছে? বাংলা 1। এই বাংলা 1টাও হচ্ছে কি? বাংলা 1টাও যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটি ডিপার্টমেন্টের আছে। এরপরে দেখো ইংলিশ 1। এই ইংলিশ 1 সাবজেক্টটাও হচ্ছে কি? তোমাদের যতগুলো ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এই সাবজেক্ট 3টা আছেই। এই 3টা সাবজেক্ট তোমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের আছেই। এছাড়াও প্রথম সেমিস্টারে আরও বেশ কয়েকটা সাবজেক্ট আছে, যেমন কেমিস্ট্রি। কোন সাবজেক্ট?
যেমন কেমিস্ট্রি। আচ্ছা, এরপরে তোমাদের হচ্ছে কি বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রিসিটি। এরপরে হচ্ছে তোমাদের আছে বেসিক ইলেকট্রনিক্স, কি বেসিক ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রনিক্স। এরপরে তোমাদের আরও আছে, সেটা হচ্ছে কি ফিজিক্স 1, কি আছে ফিজিক্স 1, ফিজিক্স 1। এরপরে আছে মূলত তোমাদের ফিজিক্স, এরপরে আছে তোমাদের মূলত কি, হ্যাঁ এগুলাই ফিজিক্স 1, বেসিক ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রিসিটি, কেমিস্ট্রি, ইংলিশ 1, বাংলা 1, ম্যাথামেটিক্স 1। এই সাবজেক্টগুলো হচ্ছে এই সাবজেক্টগুলো তোমাদের প্রথম সেমিস্টারের হচ্ছে সাবজেক্ট। এছাড়াও তোমাদের যেমন আরও কয়েকটা সাবজেক্ট আছে, যেমন আমরা বলতে পারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। এরপরে আছে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। এরপরে তোমাদের আরও সাবজেক্ট আছে, যেমন আমরা যদি বলি যেমন সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স। তো এই যে দেখো, এই এছাড়াও তোমাদের আরও বেশ কিছু সাবজেক্ট আছে, ঠিক আছে, এছাড়াও তোমাদের আরও বেশ কিছু সাবজেক্ট আছে। তো এই সাবজেক্টগুলোর মধ্যে অ্যাকচুয়ালি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট কোনগুলো, বা তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট কোনগুলো, আমি যদি বলি তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স 1, ম্যাথামেটিক্স 1, এরপর হচ্ছে কেমিস্ট্রি, এরপর হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি, এরপর হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স, এরপর হচ্ছে কি ফিজিক্স 1, ঠিক আছে। এই যে চারটা সাবজেক্ট আছে ম্যাথামেটিক্স 1, এরপর হচ্ছে আমাদের কি আছে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স 1, কেমিস্ট্রি, বেসিক ইলেকট্রিসিটি, বেসিক ইলেকট্রনিক্স এবং আরেকটা হচ্ছে কি ফিজিক্স 1। এই যে আমাদের যে চারটা সাবজেক্ট আছে, সরি এই যে আমাদের যে 5টা সাবজেক্ট আছে, আমরা প্রথমত এই 5টা সাবজেক্ট নিয়ে স্টার্ট করব। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া বাংলা 1, ইংলিশ 1, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, সোশ্যাল সায়েন্স ইত্যাদি এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে কি হবে? এই সাবজেক্টগুলো আমরা তোমাদের পড়াবো, এই সাবজেক্টগুলো হচ্ছে আমরা তোমাদের পড়াবো। তবে এই সাবজেক্টগুলো কখন পড়াবো? যখন তোমাদের ইনস্টিটিউটে ক্লাস শুরু হয়ে যাবে তখন আমরা এই সাবজেক্টগুলো পড়াবো। তবে আপাতত আমরা কি করব? তবে আপাতত আমরা এই 4টি ব্যাপার বা এই 5টি বিষয় নিয়ে আগাবো ইনশাল্লাহ। আপাতত আমরা এই 5টি বিষয় নিয়ে সামনে আগাইতে চাই, আপাতত আমরা এই 5টি বিষয় নিয়ে সামনে আগাইতে চাই। এখন প্রশ্ন হচ্ছে দেখো, আমরা ডিপ্লোমা লাইফে অ্যাকচুয়ালি কিভাবে বুঝবো যে আমাদের জন্য আসলে কোন সাবজেক্টটা বেশি ইম্পর্টেন্ট, কোন সাবজেক্টটা কম ইম্পর্টেন্ট, আমরা এগুলো কিভাবে বুঝবো? ব্যাপারটা দেখো, ডিপ্লোমা লাইফে সর্বপ্রথম তোমাকে আগে ডিপ্লোমা লাইফের রেজাল্ট সম্পর্কে জানতে হবে। তোমাদের এসএসসিতে যেমন তোমরা সৃজনশীল প্রশ্ন দিয়ে আসছো, সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে আসছো এখানে, বাট আলটিমেটলি ডিপ্লোমা লাইফে তোমরা কোনো সৃজনশীল পাবা না। ডিপ্লোমা লাইফে কি পাবা না? সৃজনশীল পাবা না। এসএসসিতে তোমার জিপিএ কি ছিল? 5 ছিল, বাট ডিপ্লোমা লাইফে কখনোই তুমি জিপিএ 5 পাবা না। ডিপ্লোমা লাইফে তুমি জিপিএ কি পাবা? ডিপ্লোমা লাইফে তোমার জিপিএ 4 থাকবে, 4.00। ডিপ্লোমা লাইফে তোমার জিপিএ কি থাকবে? জিপিএ 4.00। এখন এই প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত টোটাল জিপিএ ক্যালকুলেশন করে তোমার আলটিমেটলি একটা সিজিপিএ রেজাল্ট আসবে। কি আসবে? সিজি আসবে বা সিজিপিএ রেজাল্ট আসবে। বুঝতে পারছো? সিজিপিএ রেজাল্ট আসবে। তো এখন কথা হচ্ছে এই যে জিপিএ, এই জিপিএ সিস্টেমটা অ্যাকচুয়ালি ডিপ্লোমা লাইফে কিভাবে কাজ করে? জিপিএ সিস্টেমটা দেখো, এই জিপিএ সিস্টেমটা হচ্ছে মূলত ক্রেডিটের উপরে ডিপেন্ডস করে। অর্থাৎ তোমার জিপিএ বেশি আসবে নাকি কম আসবে, এগুলো অনেকাংশেই দেখা যায় যে সাবজেক্টগুলোর ভালো মন্দর উপরে নির্ভর করে। আর সাবজেক্টগুলোর ভালো মন্দর উপরে আরেকটা ব্যাপার নির্ভর করে, সেটা হচ্ছে ক্রেডিট। প্রত্যেকটি সাবজেক্টের এক একটা করে কি থাকে? ক্রেডিট থাকে। যেমন এই যে ম্যাথামেটিক্স 1, ম্যাথামেটিক্স 1-এর হচ্ছে 4 ক্রেডিটের একটা সাবজেক্ট। কত ক্রেডিট? 4 ক্রেডিটসের একটা সাবজেক্ট। আমি ক্রেডিট সম্পর্কে বিস্তারিত জানাবো। বাংলা 1, এরপরে দেখো ইংলিশ 1, এরপরে যে কেমিস্ট্রি হচ্ছে মূলত আমাদের 4 ক্রেডিটসের একটা সাবজেক্ট। তারপরে বেসিক ইলেকট্রিসিটি হচ্ছে 4 ক্রেডিটসের একটা সাবজেক্ট, বেসিক ইলেকট্রনিক্সও 4 ক্রেডিটসের একটা সাবজেক্ট, ফিজিক্স 1ও 4 ক্রেডিটসের একটা সাবজেক্ট, ঠিক আছে। এরপরে এই যে দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, সিভিল ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল সায়েন্স, এগুলো মেবি হচ্ছে 3 ক্রেডিটসের সাবজেক্ট। তো যাই হোক দেখো, তো আমাদের এই যে 4 ক্রেডিটের সাবজেক্ট, এরপরে 4 ক্রেডিটের সাবজেক্ট, বেসিক ইলেকট্রনিক্স 4, তো যেগুলো অ্যাকচুয়ালি আমাদের 4 ক্রেডিটের সাবজেক্ট, এখানে মূলত তোমরা 3 ক্রেডিটসের সাবজেক্ট পাবা, 4 ক্রেডিটের সাবজেক্ট পাবা। তো যেগুলো মূলত অ্যাকচুয়ালি 4 ক্রেডিটের সাবজেক্ট, সেই সাবজেক্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, অর্থাৎ এইগুলো রেজাল্টের উপরে অনেক বেশি প্রভাব ফেলে। তুমি যদি 4 ক্রেডিটের সাবজেক্টগুলো পরীক্ষায় খারাপ করে ফেলো তাহলে তোমার রেজাল্ট কিন্তু ডাউন চলে আসবে। 4 ক্রেডিটের সাবজেক্টগুলো পরীক্ষায় খারাপ করে ফেললে তোমার রেজাল্ট ডাউন চলে আসবে। আচ্ছা, তো আমি তোমাদের জাস্ট একটু সাবজেক্টগুলো নিয়ে আলোচনা শুরু করি। তোমাদের কি কি সাবজেক্ট যেন আমরা পড়াবো?
তোমাদের যে সাবজেক্টগুলো পড়াবো সেগুলো হচ্ছে কি ম্যাথ 1 পড়াবো, এরপরে হচ্ছে কি কেমিস্ট্রি পড়াবো, এরপরে হচ্ছে কি ফিজিক্স 1 পড়াবো, ফিজিক্স 1, এরপরে হচ্ছে আমাদের কি বেসিক ইলেকট্রিসিটি পড়াবো, এরপরে হচ্ছে আমরা কি পড়াবো বেসিক ইলেকট্রনিক্স পড়াবো, তাই তো? এই 5টা মেইন সাবজেক্ট তোমাদের প্রথম সেমিস্টারের, এইগুলো আমরা আপাতত স্টার্ট করব, বাকি সাবজেক্টগুলো তোমাদের ইনস্টিটিউটে ক্লাস শুরু হয়ে গেলে তখন স্টার্ট করব। তো আমি কি বললাম, এগুলো প্রত্যেকটাই হচ্ছে 4 ক্রেডিটের সাবজেক্ট। প্রত্যেকটাই কত ক্রেডিটের সাবজেক্ট? 4 ক্রেডিটের সাবজেক্ট। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া ক্রেডিট সিস্টেমটা অ্যাকচুয়ালি কি? ক্রেডিট সিস্টেম তো আমি বুঝতে পারতেছি না। দেখো, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এর কারণ হচ্ছে কি, আজকের ক্লাসে তোমরা একদম প্রথম সেমিস্টার থেকে একদম লাস্ট সেমিস্টার পর্যন্ত টোটাল গাইডলাইন পাবা। তো অ্যাকচুয়ালি তোমাকে আর কষ্ট করতে হবে না, বা তোমার মধ্যে এই কনফিউশনগুলো থাকবে না যে আসলে ডিপ্লোমা লাইফে কিভাবে কি পড়তে হবে না। আজকের ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে আর কি। দেখো, ক্রেডিট সিস্টেমটা কি মনে রাখবা। ক্রেডিট সিস্টেমে তোমার এক ক্রেডিটে হচ্ছে 50 মার্ক। এক ক্রেডিটে কত মার্ক? এক ক্রেডিটে হচ্ছে 50 মার্ক। তাহলে 4 ক্রেডিটের সাবজেক্ট, তাহলে 4 ক্রেডিটে তাহলে আমাদের কত মার্ক? 200 মার্ক। তাহলে তোমাদের 4 ক্রেডিটের যে সাবজেক্টগুলো আছে, এই 4 ক্রেডিটের সাবজেক্টগুলোতে তোমার পরীক্ষা হবে 200 মার্কের। তোমার ফাইনাল পরীক্ষা হবে কত মার্কের? ফাইনাল পরীক্ষা হবে 200 মার্কের। এই 200 মার্কের মধ্যে, ঠিক আছে, 200 মার্কের মধ্যে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে কত মার্কের? 200 মার্কের। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে নেই, এই যে সাবজেক্টগুলো আমি এখানে লিখছি না, তোমরা কে কে বুক লিস্ট পাইছো একটু আমাকে জানাও তো কমেন্টের মাধ্যমে। তোমরা তোমাদের বুক লিস্ট পাইছো কে কে? তোমরা বুক লিস্ট পাইছো কে কে তোমাদের? আচ্ছা, যারা যারা তোমাদের বুক লিস্ট পাও নাই, যে অ্যাকচুয়ালি তোমাদের প্রথম সেমিস্টারে কি কি বই আছে, যারা এগুলো পাও নাই, তো সেক্ষেত্রে তোমরা একটু বুক লিস্টটা কালেক্ট করে নিও। তো বুক লিস্ট থেকে তোমরা একটু খেয়াল করবা তোমাদের ডিপার্টমেন্টের জন্য এই সাবজেক্টগুলো থেকে অ্যাকচুয়ালি কোন কোন সাবজেক্ট আছে। তো তুমি সেই সাবজেক্টে ক্লাসে অ্যাটেন্ড করবা, বাকি সাবজেক্টগুলোর ক্লাসে তোমার অ্যাটেন্ড করার দরকার নাই। তুমি বুক লিস্ট থেকে একটু মিলাই দেখবা এই 5টা সাবজেক্টের মধ্যে তোমার অ্যাকচুয়ালি কোন কোন সাবজেক্ট আছে। তোমার যেগুলো সাবজেক্ট থাকবে তুমি শুধুমাত্র সেগুলো সাবজেক্টে ক্লাসে অ্যাটেন্ড করবা, ঠিক আছে? এটাই আর কি। তো যেটা বলতেছিলাম যে আমার 4 ক্রেডিটস মানে কি 200 মার্ক। তাহলে তোমার 4 ক্রেডিটের যে সাবজেক্টগুলো আছে, এই 4 ক্রেডিটের সাবজেক্টগুলো তোমার ফাইনালে কত মার্কের পরীক্ষা হবে? ফাইনালে তোমার টোটাল 200 মার্কের পরীক্ষা হবে। টোটাল কত মার্কের? 200 মার্কের। এই 200 মার্কের মধ্যে তোমাকে থিওরি পরীক্ষা দিতে হবে, থিওরি এক্সাম দিতে হবে 90 মার্কের। থিওরি এক্সাম বলতে আমি কি বুঝতেছি, তোমাকে বোর্ডে গিয়ে পরীক্ষা দিতে হবে 90 মার্কের। তোমাকে বোর্ডে গিয়ে পরীক্ষা দিতে হবে কি 90 মার্কের। এবং বাকি যে 110 মার্ক আছে, এই 110 মার্ক তোমার ইনস্টিটিউট থেকে দেওয়া হবে। এই 110 মার্ক তোমার কোন জায়গা থেকে দেওয়া হবে? ইনস্টিটিউট থেকে দেওয়া হবে আর কি। তো এখন আসো, তোমার থিওরি 90 মার্ক বলতে আমরা কি বুঝতেছি, তোমার বোর্ডে গিয়ে এই 90 মার্কের পরীক্ষা দিতে হবে। তাহলে এই 90 মার্কের অ্যাকচুয়ালি মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম থাকবে? তোমরা এসএসসিতে কিন্তু তোমরা কি পড়ে আসছো বলো তো? সৃজনশীল পড়ে আসছো, বাট ডিপ্লোমা লাইফে কোনো সৃজনশীল পাবা না। ডিপ্লোমা লাইফে তোমার প্রত্যেকটা প্রশ্নের 3টা ধাপ হবে। প্রশ্নের কয়টা ধাপ হবে? 3টা ধাপ হবে। কি কি? একটা থাকবে ক বিভাগ, একটা কি থাকবে? ক বিভাগ থাকবে। এরপরে থাকবে হচ্ছে খ বিভাগ, এরপরে কি থাকবে? খ বিভাগ। এরপরে থাকবে হচ্ছে গ বিভাগ। তো ডিপ্লোমা লাইফে তোমার 3টা বিভাগে অ্যাকচুয়ালি কি হবে? প্রশ্ন হবে। তো তোমার ক বিভাগে যে প্রশ্নগুলো থাকবে 90 মার্কের ক্ষেত্রে, মনে রাখবা 90 মার্কের ক্ষেত্রে ক বিভাগে তোমার থাকবে হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সেটা 90 মার্ক হোক বা 60 মার্ক হোক, যত মার্কই হোক না কেন, তোমার ক বিভাগে সবসময় থাকবে কি? অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এবং খ বিভাগে তোমার থাকবে হচ্ছে কি? সংক্ষিপ্ত প্রশ্ন। খ বিভাগে তোমার কি থাকবে? সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এবং গ বিভাগে থাকবে হচ্ছে তোমার রচনামূলক প্রশ্ন। এখন আসো, এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে 10টা। কয়টা? অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে 10টা। সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে 10টা।
এবং এই রচনামূলক প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে 7টা। তুমি এই 90 মার্কের জন্য সময় পাবা 3 ঘন্টা। কয় ঘন্টা? 90 মার্কের জন্য তুমি সময় পাবা 3 ঘন্টা। তো এখন এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে 10টা থাকবে, এই 10টার মার্কটা কত হবে? প্রতিটা প্রশ্নের মান হবে 2 মার্ক করে, অর্থাৎ 90 মার্কের পরীক্ষার ক্ষেত্রে 90 মার্কের পরীক্ষার ক্ষেত্রে প্রতিটা প্রশ্নের মান হবে 2 মার্ক করে। তাহলে তোমার এখানে 10 দুগুণা কত? 20 মার্ক। এখানে আসতেছে 20 মার্ক। এরপরে দেখো যে তোমার এইখানে থাকবে কয়টা? সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, তোমাকে 10টারই উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 মার্ক করে, 3 মার্ক করে। কত করে? 3 মার্ক করে। তাহলে এখানে কত? অ্যাকচুয়ালি 30 মার্ক। এখানে কত আসলো? 30 মার্ক। এরপরে তোমার এখানে রচনামূলক প্রশ্ন থাকবে 7টা, কিন্তু এই 7টার মধ্যে তোমার রচনামূলক প্রশ্ন অ্যান্সার করতে হবে মূলত 5টা। কয়টা অ্যান্সার করতে হবে? 5টা। এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8 মার্ক করে। কত মার্ক? 8 মার্ক। তাহলে 5 8 কত মার্ক? 40 মার্ক। তাহলে এই যে দেখো টোটাল 40 আর 30 এ 70, 70 আর 20 এ 90। তাহলে এই হচ্ছে তোমার টোটাল হচ্ছে 90 মার্কের পরীক্ষা। 4 ক্রেডিটের সাবজেক্টগুলো এভাবেই টোটাল কত হবে? 90 মার্কের পরীক্ষা হবে। তো এখন আসো বাকি 110 এর ক্ষেত্রে, যে আমার বাকি যে 110 মার্ক যেটা আমার ইনস্টিটিউট থেকে দিবে, এই বাকি 110 মার্ক আমি কিভাবে পাবো? এই বাকি 110 মার্কের মধ্যে তোমার প্র্যাকটিক্যাল এক্সাম, তোমার হচ্ছে ক্লাসে অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের হচ্ছে যেমন তোমাদের স্যারেরা বিভিন্ন প্রকার অ্যাসাইনমেন্ট দিবে, জব দিবে, সেগুলো কমপ্লিট করা। দেন হচ্ছে তোমাদের বিভিন্ন প্রকার ক্লাসের মধ্যে সপ্তাহে সপ্তাহে কুইজ টেস্ট নিবে, ক্লাস টেস্ট নিবে। এছাড়াও তোমাদের আরও দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার স্যারদের সাথে তুমি কেমন বিহেভিয়ার করতেছো, সেই ব্যাপারগুলোর উপরে ডিপেন্ডস করে এই 110 মার্ক তোমাকে দেওয়া হবে। এই 110 মার্ক স্যারদের হাতে থাকবে। এই 110 মার্ক বেসিক্যালি স্যারদের হাতে থাকবে। বুঝতে পারছো? অনেক স্টুডেন্টদের এই হাতের মার্ক কম দেয় বিধায় কিন্তু অনেক স্টুডেন্টের রেজাল্টটা খারাপ হয়ে যায়। কারণ দেখা যাচ্ছে আমাদের থিওরি এক্সামের থেকে আমাদের হাতের মার্ক কিন্তু অনেক বেশি। বুঝতে পারছো? তো এই কারণে টিচারদের সাথে কখনোই খারাপ বিহেভিয়ার করবা না, ক্লাসে কখনোই দুষ্টুমি করবা না, ক্লাসে কখনোই তুমি বেয়াদবি করবা না। পাশাপাশি হচ্ছে অর্থাৎ যতটা পসিবল নম্র ভদ্র হয়ে চলবা, কারণ এখানে তোমার এই মার্কটা কিন্তু অনেক বেশি কাজ করবে। কারণ টিচারদের সাথে বেয়াদবি করলে দেখা যাবে যে যেই টিচার তোমার এই সাবজেক্টে ক্লাস নিচ্ছে ওই টিচার তোমাকে এই মার্কগুলো নাও দিতে পারে, ফেল করে দিতে পারে, কোনো ব্যাপার না। কারণ তার হাতে এই মার্ক, তুমি তার সাথে বেয়াদবি করছো। সেই ক্লাস টেস্ট নিবে, কুইজ টেস্ট নিবে, সে হচ্ছে তোমার মিড টার্ম এক্সাম নিবে, সে তোমার প্র্যাকটিক্যাল এক্সাম নিবে, সে হচ্ছে তোমার যা যাবতীয় আছে, যতগুলো এক্সট্রা কারিকুলাম আছে বা এক্সট্রা অ্যাক্টিভিটিস আছে, সে সবগুলো এখানে অ্যাপ্লাই করবে। তো সেদিক থেকে টেস্ট করবে যে তুমি আসলে সেগুলোতে কীরকমভাবে অ্যাটেন্ড করতেছো, তুমি আদৌ পড়াশোনা করতেছো কিনা, সেগুলোর উপরে ডিপেন্ডস করে মূলত তোমাকে এই মার্কটা দেওয়া হবে। বুঝতে পারছো? তো তোমাকে আলটিমেটলি 200 মার্কের মধ্যে 90 মার্ক গিয়ে পরীক্ষা দিতে হবে। তাহলে পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা অ্যাকচুয়ালি কি ক্লিয়ার? তোমরা পরীক্ষার প্যাটার্নটা কি ক্লিয়ার? যে কিভাবে অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষাগুলো হবে, তোমাদের কিভাবে পরীক্ষা দিতে হবে না হবে, এই প্যাটার্নগুলো ক্লিয়ার? আচ্ছা, ভালো কথা, তোমরা ক্লাস করতেছো 25 জন, বাট আলটিমেটলি শেয়ার হয়েছে মাত্র 4টা। কেন রে? কেন? বাকি 21 জন কি? শেয়ার করে দাও ফার্স্ট। এখানে তো আমি আমার উপকারের জন্য শেয়ার, এখানে তোমরা যখন শেয়ার করবা তখন তো আমার কোনো বেনিফিটস নাই ভাই, আমি তো পড়াচ্ছি তোমাদের। আমি জাস্ট এইটুকু চাচ্ছি যেন আমাদের অন্তত এই ফ্রি ক্লাসগুলো পুরো বাংলাদেশ ছড়ায় যাক, পুরো বাংলাদেশের স্টুডেন্টরা যেন উপকৃত হয়, এই ব্যাপারটাই আমরা শুধুমাত্র চাচ্ছি। তো সেদিক থেকে তোমাদের সহযোগিতা একান্তই কাম্য। তোমরা জাস্ট প্রত্যেকটি ক্লাস শেয়ার করে দিবা, সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবা, এবং তোমরা তোমাদের অ্যাক্টিভিটি আমাদের বোঝাই দিবা। ঠিক আছে? আমরা যেমন তোমাদের পড়াচ্ছি, আমরা যেমন তোমাদের প্রতি দায়বদ্ধতা আছে, ঠিক তেমনিভাবে তোমাদেরও আমাদের প্রতি কিছু দায়বদ্ধতা আছে। সেটা আশা করি তোমরা একটু ফলো করবা। ঠিক আছে? তোমরা একটু ফলো করবা, তোমাদের সেটা বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে মার্ক ডিস্ট্রিবিউশনটা ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে, আমার এই সাবজেক্টগুলো তো 4 ক্রেডিটসের, বুঝলাম। বাকি সাবজেক্টগুলো কি আছে? বাকি সাবজেক্টগুলো, অনেক সাবজেক্ট হচ্ছে তোমার 3 ক্রেডিটের থাকে, অনেক সাবজেক্ট থাকে তোমার 2 ক্রেডিটসের, অনেক সাবজেক্ট থাকে তোমার 3 ক্রেডিটসের, অনেক সাবজেক্ট থাকে তোমার 2 ক্রেডিটসের। ঠিক আছে? তো তোমার 2 ক্রেডিটের সাবজেক্ট হোক বা 3 ক্রেডিটের সাবজেক্ট হোক, 2 ক্রেডিটের সাবজেক্ট অথবা 3 ক্রেডিটের সাবজেক্ট হোক, উভয় সাবজেক্টে তোমার থিওরি পরীক্ষা হবে 60 মার্কের।
থিওরি পরীক্ষা কত মার্কের হবে? থিওরি পরীক্ষা হবে মূলত 60 মার্কের। থিওরি পরীক্ষা কত মার্কের হবে? থিওরি পরীক্ষা হবে 60 মার্ক। 60 মার্ক। তাহলে এই 60 মার্কের ক্ষেত্রে মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে হবে? তো তোমার ক বিভাগে কি থাকবে? ক বিভাগে থাকবে হচ্ছে তোমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং 10টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তোমাকে 10টারই উত্তর করতে হবে এবং প্রতিটির মান থাকবে 1 মার্ক করে। তাহলে এখানে হচ্ছে তোমার 10 মার্ক। 2 অথবা 3 ক্রেডিটেটস 60 মার্কের এক্সামের জন্য। খ বিভাগে থাকবে হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা, তোমাকে 10টাই উত্তর করতে হবে, প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান দেওয়া থাকবে 2 করে। তাহলে 10 দুগুণা কত? 20 মার্ক। বুঝছো? আচ্ছা, এরপরে তোমার হচ্ছে গ বিভাগে থাকবে হচ্ছে রচনামূলক। গ বিভাগে থাকবে হচ্ছে কি? গ বিভাগে থাকবে রচনামূলক প্রশ্ন। এই রচনামূলক প্রশ্ন এই 60 মার্কের এক্সামের ক্ষেত্রে থাকবে 6টা। কয়টা? 6টা। 6টার মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে 5টা এবং প্রতিটি প্রশ্নের মান থাকবে 6 করে। তাহলে এখানে 5 6 কত মার্ক? 30 মার্ক। তাহলে এই হচ্ছে টোটাল হচ্ছে 60 মার্ক। এই হচ্ছে টোটাল কত মার্ক? 60 মার্ক। ঠিক আছে, এই হচ্ছে টোটাল 60 মার্কের এক্সাম হবে 2 অথবা 3 ক্রেডিটের সাবজেক্টগুলোতে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তো এখন এই 60 মার্কের পরীক্ষার জন্য কিন্তু তোমরা সময় পাবা 3 ঘন্টা। 90 মার্কের পরীক্ষার জন্য সময় পাবা 3 ঘন্টা, 60 মার্কের পরীক্ষার জন্য সময় পাবা 3 ঘন্টা। তার মানে তোমরা এই ব্যাপারগুলো থেকে কি বুঝলা বলো? তার মানে তোমরা এই ব্যাপারগুলো থেকে বুঝলা যে তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো থেকে আমাদের কি কি টপিকস পড়তে হবে। তোমাদের সাবজেক্টগুলো থেকে আমার অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে, রচনামূলক প্রশ্ন পড়তে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে, তাই না? অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে, রচনামূলক প্রশ্ন পড়তে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে। এখন আরেকটা ব্যাপার আসি, ডিপ্লোমা লাইফে অনেক সাজেশন পাবা ভাই। ডিপ্লোমা লাইফে অনেক সাজেশন পাবা। সাজেশন বলতে আমি কোন সাজেশনের কথা বলতেছি? এই যে পরীক্ষার সময় বা পরীক্ষার আগে বা সেমিস্টারের শুরুতে সুপার সাজেশন, সুপার শর্ট সাজেশন, যদি নিজের লাইফটাকে নষ্ট করতে না চাও তাহলে এইগুলো এখনই ফলো করার দরকার হয় না। সাজেশন দরকার হয়, সাজেশন দরকার হয়। মনে রাখবা, তোমাদের প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, 3টা সেমিস্টার হচ্ছে তোমাদের ডিপ্লোমা লাইফের বেস। তোমাদের ডিপ্লোমা লাইফের বেস। আরেকটা ব্যাপার তোমাদের বলি, সেটা হচ্ছে তোমাদের এই যে ফাইনাল যে সিজিপিএ ক্যালকুলেশন হবে, তোমাদের ফাইনাল যে সিজিপিএ ক্যালকুলেশন করবে, এই সিজিপিএ থেকে তোমাদের কোন সেমিস্টার থেকে কত পার্সেন্ট মার্ক অ্যাড হবে সেটা তোমরা কি জানো? দেখো, তোমাদের এই ফার্স্ট সেমিস্টার, এরপর হচ্ছে সেকেন্ড, তোমাদের ফার্স্ট সেমিস্টার থেকে মাত্র 5% মার্ক অ্যাড হবে, সেকেন্ড সেমিস্টার থেকে 5% মার্ক অ্যাড হবে, থার্ড সেমিস্টার থেকে 10% মার্ক অ্যাড হবে, ফোর্থ সেমিস্টার থেকে হচ্ছে তোমাদের 10% মার্ক অ্যাড হবে। বুঝতে পারছো? ফিফথ সেমিস্টার থেকে তোমাদের 20% মার্ক অ্যাড হবে। এরপর হচ্ছে সিক্সথ সেমিস্টার থেকে তোমাদের 20% মার্ক অ্যাড হবে, সেভেন্থ সেমিস্টার থেকে তোমাদের 20% মার্ক অ্যাড হবে এবং এইট সেমিস্টার থেকে তোমাদের 10% মার্ক অ্যাড হবে। তাহলে টোটাল কত হচ্ছে? 100%। এই 100% দিয়ে সিজিপিএ ক্যালকুলেশন করা হবে। সিজিপিএ ক্যালকুলেশন করা হবে। বুঝছো? সিজিপিএ ক্যালকুলেশন করা হবে। তাহলে আমাদের কি বললাম যে আমাদের, তাহলে যে দেখো 10, 20, 30, 50, 70, 90, 100। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে সেমিস্টারটা, প্রথম সেমিস্টার থেকে আমরা যেই রেজাল্টটা করব, আমরা যেই মার্কগুলো পাবো, সেই প্রথম সেমিস্টার থেকে ওই টোটাল মার্কের মাত্র 5% মার্ক আমাদের কি হবে? সিজিপিএতে কাউন্ট হবে। দ্বিতীয় সেমিস্টার থেকে 5% মার্ক সিজিপিএতে কাউন্ট হবে, থার্ড সেমিস্টার থেকে 10% মার্ক সিজিপিএতে কাউন্ট হবে, ফোর্থ সেমিস্টার থেকে 10% মার্ক সিজিপিএতে কাউন্ট হবে, ফিফথ সেমিস্টার থেকে 20% মার্ক সিজিপিএতে কাউন্ট হবে, সিক্স থেকে 20%, 7 থেকে 20%, 8 থেকে 10%। তার মানে কি বুঝলা? তোমাদের প্রত্যেকটা সেমিস্টার ইম্পর্টেন্ট। কোনো একটা সেমিস্টার তুমি যদি মনে করো এই সেমিস্টারটা আমি একটু কম পড়াশোনা করবো, এই সেমিস্টারে রেজাল্ট খারাপ করবো, পরের সেমিস্টারে ধুমসে পড়াশোনা করে রেজাল্ট অনেক ভালো করবো, আলটিমেটলি কিন্তু রেজাল্টের উপরে ইফেক্ট পড়বে। কারণ প্রত্যেকটা সেমিস্টার থেকে কিন্তু তোমার ফাইনালের রেজাল্টে কি হচ্ছে? প্রত্যেকটা সেমিস্টার থেকে কিন্তু তোমার ফাইনালের রেজাল্টে কিন্তু পার্সেন্টেজ অ্যাড হচ্ছে। তো তুমি যদি একটা সেমিস্টার কোনোভাবে খারাপ করো তাহলে প্রত্যেকটা সেমিস্টারের উপরেই সেই প্রভাবটা পড়ে যাবে। তো এই কারণেই আমাদের একদম প্রথম সেমিস্টার থেকে শুরু করে একদম সপ্তম সেমিস্টার পর্যন্ত তোমাদের মূলত থিওরিটিক্যাল প্রশ্ন হবে মূলত সপ্তম সেমিস্টার পর্যন্ত, এবং অষ্টম সেমিস্টার হচ্ছে তোমাদের ইন্টার্নি করতে হবে। তো ইন্টার্নির ব্যাপারে পরে আসতেছি। তো এই প্রথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত অনেক ভালোভাবে পড়াশোনা করতে হবে। একদম তোমাদের টার্গেট থাকবে প্রথম সেমিস্টার থেকে সপ্তম পর্যন্ত আমি 4-এ 4 পাবো। দেখি আমাকে কে আটকায়, দেখি আমাকে কে আটকায়। আমাকে আটকানোর মতো এই দুনিয়ায় কেউ নাই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া, উপরে আমার সৃষ্টিকর্তা ছাড়া। দেখি আমাকে কে আটকায়।
কেউ আটকাইতে পারবে না। আমি এমনভাবে পরিশ্রম করব, এমনভাবে পড়াশোনা করব, এমনভাবে পরিশ্রম করব, আমাকে আটকানোর মতো কেউ নাই। এরকম একটা জেদ নিয়ে চলে আসো, এরকম একটা জেদ নিয়ে চলে আসো। হ্যাঁ, এবং তোমার টার্গেট থাকবে প্রথম সেমিস্টার থেকে একদম সপ্তম সেমিস্টার পর্যন্ত 4-এ 4 পাওয়া। এটা টার্গেট থাকবে, এটা টার্গেট থাকবে। পরেরটা পরে দেখা যাবে, তোমার টার্গেট এটা থাকবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমরা যে 90 মার্কের পরীক্ষা দিলাম, এই 90 মার্কে এ প্লাস কততে? মনে রাখবা শুধুমাত্র এ প্লাস পাইলেই কিন্তু 4 আসবে। এখানে কিন্তু এসএসসির মতো যেমন 100-র মধ্যে 80 পাইলেই হচ্ছে এ প্লাস, হ্যাঁ, তো সেখান থেকে জিপিএ 5 আসবে। ঠিক এখানেও কিন্তু একটা নির্দিষ্ট কি থাকবে, কাট আউট মার্ক থাকবে, ওইটার মতো পাইলেই হচ্ছে এ প্লাস, মানে 4-এ 4 পাইছো তুমি, এর নিচে পাইলে কিন্তু তোমার আর এ প্লাস আসবে না, বুঝছো? তো 90 মার্কের মধ্যে তোমার এ প্লাস হচ্ছে 72 মার্কে। তুমি যদি 90-এর মধ্যে 72 পাও তাহলে তোমার এ প্লাস। 90-এর মধ্যে 72 পাইলে এ প্লাস, আর এ প্লাস মানে হচ্ছে 4 পয়েন্ট। এ প্লাস মানে কি 4 পয়েন্ট। আর তুমি 60 মার্কের পরীক্ষায় তুমি যদি এখানে 48 পাও, 48-এ এ প্লাস। 60 মার্কের পরীক্ষায় 48-এ এ প্লাস, 60 মার্কের পরীক্ষায় 48-এ এ প্লাস, আর এ প্লাস মানে হচ্ছে কি 4 পয়েন্ট। এ প্লাস মানে হচ্ছে 4.00। তাহলে এই ব্যাপারগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। 90 মার্কের পরীক্ষায় 72 মার্কে এ প্লাস, 60 মার্কের পরীক্ষা 48 মার্কে এ প্লাস। তোমার এইটা টার্গেট থাকবে, তোমার এইটা টার্গেট থাকবে যে তোমার অন্তত কোনো ক্লাসেই বা কোনো সেমিস্টারেই যেন আমার 4-এর নিচে না আসে। তোমার যেমন এসএসসিতে টার্গেট ছিল আমি এ প্লাস পাবো, তো এসএসসিতে অনেকেই ভুল করে বসছো, অনেকের রেজাল্ট খারাপ আসছে, অনেকে হয়তো বা একটু লোয়েস্ট রেজাল্ট করছো, বাদ দাও, পাস্ট ইজ পাস্ট ফর এভার। আমার এসএসসিতে রেজাল্ট কত ছিল জানো? আমার এসএসসিতে রেজাল্ট ছিল 3.83। সো হোয়াট, সো হোয়াট, আমার রেজাল্ট খারাপ আসতেই পারে, আমার রেজাল্ট খারাপ আসতেই পারে, বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা আসতেই পারে। তাই বলে কি আমি পারি না, আমি পড়াশোনা করি না? আমি পড়াশোনা করি, যথেষ্ট পড়াশোনা করি, আমি পারি। সো হোয়াট। আমি বারবার তোমাদের একটা কথা বলি, রেজাল্ট কখনো মানুষকে জাজ করতে পারে না। রেজাল্ট হচ্ছে শুধুমাত্র একটা ছোট্ট একটা কাগজ, যাকে আমরা এত বড় ক্ষমতা দেই নাই যে আমাকে জাজ করার। আমাকে আলটিমেটলি জাজ করবে আমার কর্ম, আমি কতটুকু কাজ করতেছি, আমি কি করতেছি না করতেছি। আমি যত বেশি কাজ করব, এই রেজাল্ট আমার তত বেশি ইমপ্রুভ হতে বাধ্য সে। হ্যাঁ, দুই একটা কারণে হয়তো বা ব্যতিক্রমধর্মী হতে পারে, যেমন হচ্ছে তোমার বোর্ডের প্রবলেম হতে পারে, বা টিচাররা খাতা কাটার সময় উল্টাপাল্টাভাবে খাতা কাটতে পারে, দুই একটা কারণে, বা রেজাল্ট চেঞ্জ হতে পারে। তো অনেক বোর্ডের নানাবিধ সমস্যার কারণে রেজাল্ট অনেক সময় পরিবর্তন হয়ে যায়। কিন্তু যখন তুমি আলটিমেটলি এইটার দিকে ফোকাস না করে তুমি তোমার নিজেকে ডেভেলপ করার দিকে ফোকাস করবা, তখন এইটা অটোমেটিক্যালি তোমার গ্রো আপ হতে বাধ্য। তো এসএসসিতে যা করছো বাদ দাও, এখন থেকে একটা মনের মধ্যে জিদ নিয়ে আসো যে আমি ইঞ্জিনিয়ার হতে আসছি, আমি 4টা বছর পরে যেন একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে বের হই। 4টা বছর পরে যেন একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে বের হই। আমাকে যেন মানুষের কথা শুনতে না হয়, আরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করলো কিছুই পারে না, এরকম যেন আমাকে কথা শুনতে না হয়। এই ব্যাপারগুলো তোমাদের মাথায় রাখতে হবে। একদম প্রথম সেমিস্টার থেকে 7 সেমিস্টার পর্যন্ত টার্গেট থাকবে হচ্ছে 4। এর নিচে কোনো টার্গেটই নেই আমার। 4-এর উপরে যদি কোনো কিছু থাকতো সেটা আমার টার্গেট থাকতো। ব্যাপার হচ্ছে এটা, বুঝছো? তো এই জিতটা তোমাদের মাথায় নিয়ে আসতে হবে। আর তোমাদের প্রথম সেমিস্টারে 4 পাওয়ানোর জন্য যা যা করা প্রয়োজন, যা যা পড়ানো প্রয়োজন, সেটা আমি তোমাদের পড়াবো, সেটা আমি সাপোর্ট দিব। তোমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে না, জাস্ট তোমরা আমার কথা মতো পড়বা, জাস্ট তোমরা আমার কথা মতো পড়বা, আর কিচ্ছু লাগবে না, আমার আর কিচ্ছু চাই না। জাস্ট পড়বা, এবং তোমাদের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো তোমাদের সবার মাঝে শেয়ার করে দিবা, যেন তোমাদের মতো করে যারা হাজারো লাখো শিক্ষার্থী ডিপ্লোমা লাইফে, পলিটেকনিক লাইফে ভর্তি হয়েছে, যাদের আর্থিক অবস্থা একটু ডাউন, হ্যাঁ, অর্থাৎ যারা আর কি দেখা যাচ্ছে যে এই কস্ট বেয়ার করাটা তাদের পক্ষে একটু কষ্টসাধ্য হয়ে যায়, তোমরা তাদের কাছে শেয়ার করে দাও ভাই। এখানে আমি এইটা বলতেছি না যে এখানে তোমরা সবাই তোমাদের ক্যাপাবিলিটি নাই সেরকম, এখানে অনেকেরই ক্যাপাবিলিটি আছে, কিন্তু আবার অনেকেরই নাই। আমি সবার দিকটাই চিন্তা করতেছি। হ্যাঁ, আমরা চাই বাংলাদেশের পলিটেকনিক সেক্টরটা অনেক বেশি উন্নত হোক, অনেক বেশি উন্নত হোক, কারণ জেনারেলি এখনও আমাদের হেয় চোখে থাকে, আমরা সেটা চাই না, আমরা তাদের দেখাই দিতে চাই। বুঝতে পারছো? আচ্ছা দেখো, তো যাই হোক, দেখো যে যেখানে ছিলাম, যে তোমাদের অবশ্যই প্রথম সেমিস্টার থেকে সপ্তম সেমিস্টার পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি এ প্লাসটা পাবো কিভাবে? এ প্লাসটা কি আমি মুখের দেখাতে পাবো? এ প্লাসটা কি আমি মুখের দেখাতে পাবো? দেখো, ডিপ্লোমা লাইফে তুমি 10 দিন পরেও তুমি কি করতে পারবা? 10 দিন পরেও কিন্তু তুমি পরীক্ষায় পাস করতে পারবা, বুঝছো? ডিপ্লোমা লাইফে তুমি 10 দিন পরেও পরীক্ষা পাস করতে পারবা, আবার তুমি 2 মাস পরেও পরীক্ষায় পাস করতে পারবা। তাহলে পার্থক্য কোথায়? যখন তুমি 10 দিন পড়তে যাবা, এই 10 দিন তুমি কিভাবে পড়বা? তোমাকে বিভিন্ন সুপার সাজেশন দিবে, সুপার শর্ট সাজেশন দিবে, এগুলার পাল্লায় পড়ে তুমি 10 দিন পড়াশোনা করে পরীক্ষা তো দিলা,
পরীক্ষা তো দিলে আলটিমেটলি শিখলাটা কি? প্রথম সেমিস্টারে যা শিখবা দ্বিতীয় সেমিস্টারে সেটা কাজে লাগবে, দ্বিতীয় সেমিস্টারে যা শিখবা তৃতীয় সেমিস্টারে সেটা কাজে লাগবে। এখন তুমি প্রথম সেমিস্টারে যদি গোড়ায় গলদ থাকো তাহলে দ্বিতীয় সেমিস্টার তো তুমি বেসিকটা পাচ্ছ না। তার দ্বিতীয় সেমিস্টারে তুমি যদি বেসিকটা না পাও তাহলে দ্বিতীয় সেমিস্টারের সাবজেক্টগুলোতে তোমার গোড়ায় গলদ হয়ে যাবে। আর দ্বিতীয় সেমিস্টার গ্যাপ পড়ে গেলে তৃতীয় সেমিস্টারে গ্যাপ পড়বা, আর তৃতীয়তে গ্যাপ পড়লে চতুর্থ, পুরো ডিপ্লোমা লাইফ শেষ। তো এই কারণে ভাই সুপার সাজেশন, সুপার শর্ট সাজেশন এগুলোর পাল্লায় পড়ো না। এগুলো হচ্ছে তোমাদের কাজে লাগবে কখন? পরীক্ষার 1 মাস আগে, সেটা আমিই তোমাদের দিয়ে দিব। পরীক্ষার 1 মাস আগে সেটা আমিই তোমাদের দিয়ে দিব যে তোমরা এই সাবজেক্টগুলো থেকে এই প্রশ্নগুলো বেশি বেশি পড়লে তোমরা এইগুলো থেকেই পরীক্ষায় কমন পেয়ে যাবা। কিন্তু সেমিস্টারের শুরু থেকে একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি, সেমিস্টারের শুরু থেকে কখনো সাজেশন করো না, নিজের লাইফটাকে নষ্ট করো না। সেমিস্টারের শুরু থেকে কখনো সাজেশন করো না, নিজের লাইফটাকে নষ্ট করো না। সেমিস্টারের শুরু থেকে আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকস ফিল করার চেষ্টা করব, ফিল করে পড়াশোনা করার চেষ্টা করব। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকস আমরা ফিল করার চেষ্টা করব, বুঝতে পারছো? প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকস আমরা ফিল করার চেষ্টা করব। অনেক মজা করে পড়াশোনা করা যায়। ইঞ্জিনিয়ারিং মানেই হচ্ছে অনেক মজা, ইঞ্জিনিয়ারিং মানেই অনেক মজা। এখানে প্রত্যেকটা টপিকস ফিল করা যায় যে আসলেই তো আমি যদি এটা করি তাহলে তো এরকম হবে, আমি যদি এটা করি তাহলে তো এরকম হবে, ব্যাপারটা তো এরকম দাঁড়াচ্ছে। হ্যাঁ, অনেক মজা, ব্যাপারগুলো এরকমই। ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোই হচ্ছে ফিল করার জিনিস। মন থেকে ফিল করবা তুমি প্রত্যেকটা টপিকস, মন থেকে ফিল করে আমরা প্রত্যেকটা টপিকস এখানে ডিটেলসে বেসিক সহকারে আগানোর চেষ্টা করব, যেন তোমার প্রথম সেমিস্টারে বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। কারণ প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার এগুলো হচ্ছে বেসিক ভাই। এগুলোতে গোড়ায় গলদ থাকলে পরবর্তী সেমিস্টারগুলোতে খুব কষ্ট হয়ে যাবে উঠানো। তো ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সেমিস্টার তোমাদের কি করতে হবে? খুবই ভালো মতো, বিশেষ করে প্রথম সেমিস্টারটা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের পড়াশোনা করতে হবে। খুব সুন্দরভাবে আমরা ইনশাল্লাহ পড়াশোনা করব, বুঝতে পারছো? তাহলে কি বুঝলা? সুপার সাজেশন, সুপার শর্ট সাজেশন এইগুলো নিয়ে আমাদের এখনই মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আমরা প্রথমে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা টপিকস একটু ফিল করার চেষ্টা করব, অনেক মজা করে পড়াশোনা করার চেষ্টা করব। তো দেন হচ্ছে আমরা কি করব? আমরা পরীক্ষার 1 মাস বা 20 দিন আগে আমরা একটা সাজেশন দিব যে তোমরা এখন এই সাবজেক্টগুলো থেকে তোমরা এখন কি করো, এই প্রশ্নগুলো একটু বেশি বেশি করে পড়ো। তাহলে দেখবা যে তোমার রেজাল্ট 4-এ 4 থেকে নামানোর মতো আর কেউ নাই। আমি যে গাইডলাইনটুকু তোমাদের দিব সেই গাইডলাইনটুকু অন্তত ফলো করতে হবে যদি 4-এ 4 পেতে চাও। এখন আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো কার কার টার্গেট 4-এ 4, একটু কমেন্ট বক্সে জানাও আমাকে। ভাই যে সময় ক্লাস দিছেন সে সময় তো আমাদের ইনস্টিটিউটে ক্লাস হবে, তাহলে কিভাবে কি তোমাদের এখন যে সময় ক্লাস হচ্ছে, এখন তো তোমাদের ইনস্টিটিউটে ক্লাস বন্ধ, তো যার কারণে এখন এই সময় ক্লাস নেওয়া হচ্ছে। তো যখন তোমাদের ইনস্টিটিউটে ক্লাস হবে আমরা তখন সেই অনুযায়ী তোমাদের সময় নির্ধারণ করে দিব, সেটা নিয়ে প্যারা নিতে হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? আমার টার্গেট 4-এ 4, আচ্ছা গুড। সববার টার্গেট হচ্ছে 4-এ 4, ইভেন আমার টার্গেট হচ্ছে তোমাদের 4 পাওয়ানো, আর তোমাদের টার্গেট হচ্ছে 4 পাওয়া। এখন এই দুইটার মাঝে লড়াই চলবে, দেখা যাক কত দূর কি হয়েছে, 4 কি হয়েছে আর আমি কি হয়েছি, তাই না? সিজিপিএ 4 কি হয়েছে আর আমি কি হয়েছি সেটা দেখা যাবে। এখন মাঠে আসো, খেলা হবে, তাই না? আচ্ছা দেখো, ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো তো ক্লিয়ার যে প্রথম সেমিস্টারটা অ্যাকচুয়ালি আমাদের কিভাবে পড়তে হবে। এখন তোমাদের এই সাবজেক্টগুলোতে ম্যাক্সিমাম সাবজেক্টে অধ্যায় থাকবে 15টা করে। ম্যাক্সিমাম সাবজেক্টে অধ্যায় কয়টা করে থাকবে? 15টা করে অধ্যায় থাকবে, বুঝতে পারছো? তোমরা কি করবা? তোমরা সুন্দর করে একটা কমন খাতা বানাবা। আমি তোমাদের বলে দিচ্ছি, সুন্দর করে তোমরা একটা কি করবা, একটা কমন খাতা বানাবা। সেই কমন খাতায় কি করবা, এই যে আমি যে ক্লাসগুলো করতেছি, আমি যে ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো থেকে তোমরা ওই কমন খাতায় তুলবা। সেই কমন খাতায় তোমার সবগুলো সাবজেক্টই ইনক্লুড থাকবে। কমন খাতার পাশাপাশি তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে নোট খাতা তৈরি করবা। কেন বলো তো? কারণ তোমার ডিপ্লোমার পরে উদ্দেশ্য কি? আমরা যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতেছি, আমাদের পড়াশোনার উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কি? আমাদের পড়াশোনার উদ্দেশ্য বেসিক্যালি দুইটা থাকে ম্যাক্সিমাম। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে আমাদের পড়াশোনার উদ্দেশ্য দুইটা থাকে, তিনটা থাকে অ্যাকচুয়ালি। প্রাইভেট সেক্টরে জব, সরকারি জব, ডুয়েট অ্যাডমিশনের ক্ষেত্রে জব। তো এক্ষেত্রে যারা প্রাইভেট সেক্টরে জব করবা তাদের উদ্দেশ্যে,
যারা প্রাইভেট সেক্টরে জব করার উদ্দেশ্য, তবে ম্যাক্সিমাম অনেক কম প্রাইভেট সেক্টরে জব করতে চায়, অনেক কম, কারণ আমাদের টার্গেট সরকারি জব প্লাস হচ্ছে ডুয়েট অ্যাডমিশন বা ডুয়েট। ডুয়েট হচ্ছে ভাই একটা স্বপ্নের ভার্সিটি, যেই ভার্সিটিতে চান্স পাইতে পুরো তোমার লাখো লাখো কোটি মানে লাখো লাখো শিক্ষার্থী তোমার কি হয় এখানে গাজীপুরে আসে, এই স্থানটাতে অন্তত আসে, লাখো লাখো শিক্ষার্থী আসে সেই স্বপ্নের ভার্সিটিকে জাস্ট পাওয়ার জন্য। তো ডুয়েট হচ্ছে মূলত ডিপ্লোমা লাইফে পড়ুয়া প্রত্যেকটা শিক্ষার্থীর একটা স্বপ্নের ভার্সিটি। এই ডুয়েটকে যদি কেউ ছুঁইতে পারে আলটিমেটলি তার মনে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। আমি এটা বলতেছি না যে লাইফে ডুয়েট সব, বাট ডুয়েট হচ্ছে আমাদের উচ্চ শিক্ষার একমাত্র মাধ্যম বাংলাদেশে। একটাই আমাদের পাবলিক ভার্সিটি, সেটা হচ্ছে ডুয়েট, ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। তো দেখা যাচ্ছে যে আমাদের এই ডুয়েট টার্গেট থাকে অথবা সরকারি জব টার্গেট থাকে, তাই না? তো প্রাইভেট সেক্টরে যারা জব করবা তারা আগে থেকেই তোমাদের স্কিল ডেভেলপ করে রাখবা, বিভিন্ন স্কিল ডেভেলপ করবা। কীরকম? যেমন যদি আমি ইলেকট্রিক্যালের কথা বলি, ইলেকট্রিক্যালের স্কিলগুলো কীরকম? ইলেকট্রিক্যাল স্কিলগুলো যেমন হচ্ছে আমরা হাউস ওয়ারিং শিখতে পারি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন শিখতে পারি, পিএলসির কাজ শিখতে পারি, ভিএফডির কাজ, এইচএমআই এর কাজ, অর্থাৎ আমরা ইন্ডাস্ট্রিয়াল ওভারঅল অটোমেশনগুলো শিখতে পারি, যেগুলো মূলত আমার প্রাইভেট সেক্টরে কাজে লাগবে। তো বেসিক্যালি আমরা কি করব, প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে বেসিক কাজগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো এবং সেগুলো সম্পর্কে আমরা কি করব, বাইরে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো থেকে আমরা স্কিল ডেভেলপ করব। এবং সেই প্রতিষ্ঠানগুলো কি কি? প্রত্যেকটা জেলাতেই দেখবে টিটিসি আছে, টিটিসি ট্রেনিং সেন্টার, প্রত্যেকটা জেলাতেই এটা আছে। এখানে সরকারিভাবে তোমাদের এই ট্রেনিংগুলো দেওয়া হবে। তো তোমরা একটু খোঁজ খবর রাখবা এই ব্যাপারগুলো সম্পর্কে, ঠিক আছে? প্রাইভেট থাকতে তোমাদের এই স্কিলগুলো অ্যাকচুয়ালি ডেভেলপ করতে হবে। যেমন কম্পিউটারে যারা আছো, তোমাদের বিভিন্ন সেক্টর আছে, তোমাদের গ্রাফিক্স ডিজাইন আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে, তোমাদের বিভিন্ন প্রোগ্রামিং আছে, তো অনেকগুলো সেক্টর আছে। সিভিল যারা আছো, যেমন তোমরা বিভিন্নভাবে কাজ শিখতে পারো, তোমাদের যে প্র্যাকটিক্যাল কাজ যেগুলো আছে সেগুলো শিখতে পারো। অর্থাৎ তোমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টের কাজ সম্পর্কে অবগত থাকতে হবে এবং সেই সম্পর্কে তোমাদের স্কিল ডেভেলপ করতে হবে। এখন আসো ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে দুইটা টার্গেট থাকে, একটা হচ্ছে কি গভর্নমেন্ট জব এবং আরেকটা হচ্ছে কি ডুয়েট অ্যাডমিশন, তাই তো? একটা হচ্ছে গভর্নমেন্ট জব আর একটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশন। তো এই যে সরকারি যে চাকরি আছে, এই সরকারি চাকরির ক্ষেত্রে তুমি এক ধাপ আগায় থাকবা যদি তুমি প্রথম সেমিস্টার থেকে ভালো মতো পড়ো। কিভাবে? এবং তোমাকে যদি এটা ধরে দেওয়া হয় যে এটা তোমার চাকরির জন্য ইম্পর্টেন্ট, এটা তোমার ডুয়েট অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, এগুলো তুমি এখন থেকে পড়লে ডুয়েট অ্যাডমিশনে কাজে লাগবে, এগুলো তুমি এখন থেকে নোট করলে সরকারি জবের ক্ষেত্রে কাজে লাগবে, তোমাকে যদি এখন থেকে আমি এগুলো আইডেন্টিফাই করে দেই, তাহলে তোমার জন্য কি সহজ হবে না? তোমার ডিপ্লোমার পরে তোমার জন্য সহজ হয়ে যাবে যে অ্যাকচুয়ালি আমার কি পড়তে হবে কি পড়তে হবে না, কতটুকু করতে হবে কতটুকু পড়তে হবে না। তখন জবের সিলেবাসে এসে দেখবে যে আরে এটা তো আমি ডিপ্লোমা লাইফেই পড়ে ফেলছি। বাট আলটিমেটলি আমাদের দেশে এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি হয় না, এই ব্যাপারগুলো হয় না। দক্ষ টিচারের অভাবে অনেকেই বলে না যে আসলে এটা তোমাদের ডুয়েটের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাদের অ্যাকচুয়ালি জবের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আসলে বলার মতো মানুষ নাই। তো এই কারণেই আমরা কি করব, প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে আলাদা আলাদা নোট খাতা তৈরি করবা। সেই নোট খাতায় কি করবা, আমি যেগুলো পড়াবো, যেগুলো পড়তে বলবো বা যে SW দিব সেগুলো নোট করবা। পাশাপাশি আমি যেগুলো বলবো এটা তোমাদের ডুয়েটের জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাদের কি জবের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো সুন্দর করে সেখানে নোট করবা। তাহলে এই খাতাটাই তোমার অনেক বেশি ভবিষ্যতে কাজে লাগবে। তাই একটা কমন খাতা করবা, যে খাতা দিয়ে আমার এখানে ক্লাস করবা, আমার ক্লাস করার পরে বাসায় যখন পড়াশোনা করবা তখন প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়ালি নোট খাতা করবা, সেই নোট খাতায় তোমরা নোট করবা আর কি। বুঝতে পারছো ব্যাপারগুলো, পড়াশোনার নিয়মটা বুঝতে পারছো? এবং আমি ক্লাসেই তোমাদের এটা আইডেন্টিফিকেশন করে দিব যে কোনটা গভর্নমেন্ট জবের বা সরকারি চাকরির জন্য ইম্পর্টেন্ট বা কোনটা ডুয়েট অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তোমরা এখন থেকেই যদি এগুলো ভালো মতো পড়াশোনা করো তাহলে তোমার ডিপ্লোমা লাইফ শেষে এসে ডুয়েট অ্যাডমিশনে প্যারা খাইতে হবে না বা তোমার সরকারি চাকরিতে প্যারা খাইতে হবে না। এখন থেকে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝছো? ব্যাপারটা হচ্ছে মূলত এটাই যে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমার সরকারি চাকরি এবং আরেকটা হচ্ছে কি ডুয়েট অ্যাডমিশন। তো তোমাকে কি করতে হবে, একটা হচ্ছে কমন খাতা আর প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়ালি কি করবে, একটা করে নোট খাতা তৈরি করবা। বুঝছো? আচ্ছা, তো এখন এটা গেল। এখন প্রশ্ন হচ্ছে আমার ডিপ্লোমা লাইফটাকে আমি কিভাবে কাটাবো, ডিপ্লোমা লাইফে আসার পরে ম্যাক্সিমাম স্টুডেন্ট পড়াশোনা ছেড়ে দেয়। এসএসসিতে গোল্ডেন পাওয়া স্টুডেন্টও ডিপ্লোমাতে এসে পাশের চিন্তা করে, এটা বাস্তব কথা। কেন? কারণ বন্ধুবান্ধব নির্বাচনের ক্ষেত্রে সতর্ক না হওয়া। ডিপ্লোমা লাইফে এসে আমরা তেমন একটা প্যারা অনুভব করি না, কারণ ডিপ্লোমা লাইফে এসে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতেছো, তার মানে তুমি বড় হয়ে গেছো।
আর তুমি বড় হয়ে যাও মানে তুমি পড়বা নাকি পড়বা না, তুমি কি করবা নাকি করবা না, এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়াবে। টিচাররা তোমার এই ব্যাপারে তোমার কি করবে না, তুমি পড়লে পড়ো না পড়লে নাই, সেটা তোমার ব্যাপার। তুমি পড়লে পারবা না পড়লে পারবা না, তুমি পড়লে ইঞ্জিনিয়ার হবে না পড়লে ইঞ্জিনিয়ার হবে না, বাবা মায়ের টাকা নষ্ট করবা, স্বপ্ন নষ্ট করবা, এটাই। তোমাকে এখানে শাসন করার কেউ থাকবে না। আর ঠিক এই ব্যাপারটাকে কাজে লাগাই মূলত পোলাপানগুলো নষ্ট হয়ে যায়। কারণ কি, বন্ধু বান্ধবের সাথে মিশে আজকে পড়াশোনা আছে, আরে বাদ আজকে ক্লাস করবো না, আজকে চল একটু ঘুরে আসি। তো দেখা যাবে এরকম করে সেমিস্টারের শুরু থেকে এরকম করে ঘুরতে 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 একটা সময় গিয়ে দেখা যাবে যে গোড়ায় গলদ, আন্ডা হয়েছে, পুরো সেমিস্টারে আন্ডা। তখন পরীক্ষার 3 দিন আগে এসে বলবে, আরে আমি তো এসএসসিতে জিপিএ 5 পাইছি, আমি এসএসসিতে এত ভালো পড়াশোনা করছি, কিন্তু আমি ডিপ্লোমা লাইফে এসে এখন কি করতেছি, পাশের চিন্তা করতেছি। দ্যাট এগুলোর কোনো কারণ নাই। শুরু থেকে যদি পড়াশোনা করতি তাহলে কি আজকে এই অবস্থা হইতো? হইতো না তো। তো ব্যাপারগুলো হচ্ছে এটাই, শুরু থেকে একদম লেগে শুনে পড়াশোনা করবা, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, যা করবা, যেটা সময় আসবে তখন সেই সময়টা কাজে লাগাবা। হ্যাঁ, মানুষের লাইফে ঘোরাঘুরি প্রয়োজন আছে, খেলাধুলার প্রয়োজন আছে, সব কিছুরই প্রয়োজন আছে, কিন্তু পড়াশোনা বাদ দিয়ে না, পড়াশোনা শুরু থেকেই করতে হবে, যাতে ওই পরীক্ষার আগে পাশের চিন্তা করতে না হয় অন্তত, বুঝছো? পরীক্ষার আগে যেন অন্তত পাশের চিন্তা করতে না হয়। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে তোমাদের, একদম শুরু থেকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এদিক থেকে আমাদের এসএসসিতে A+ পাওয়া সত্ত্বেও অনেক স্টুডেন্ট পরীক্ষা আসে পাশের চিন্তা করে, কারণ সে প্রথম থেকে পড়াশোনা করে না, পরে যখন হঠাৎ করে বইগুলো খুলে দেখে, আরে এগুলো তো সব কিছু আমার কাছে নতুন নতুন লাগে। এসএসসিতে কিন্তু এগুলো টপিক্সের ম্যাক্সিমাম টপিক্স তোমরা পাও নাই, তোমাদের কাছে যতগুলো সাবজেক্ট আছে অনেক কিছুই তোমাদের কাছে নতুন নতুন লাগবে, যা দেখি নতুন লাগে। হ্যাঁ, তো ব্যাপারগুলো থাকবে এরকমই, আরে এগুলো তো নতুন, আমি তো এগুলো পড়ি নাই, কেমনে পড়বো এখন, এই কয়েকদিনে কেমনে শেষ করব, উপায় নাই তখন আর, রেফার ছাড়া তখন আর উপায় নেই। সো ভালো মতো পড়াশোনা করতে হবে। তো এটাই বলতেছিলাম যে প্রথম সেমিস্টার থেকে একদম সপ্তম সেমিস্টার পর্যন্ত আমার পড়ার সময় পড়াশোনা, যতটুকু পড়াবো ততটুকু পড়বা, যতটুকু করতে বলবো ততটুকু করবা, যেই ম্যাথগুলো করতে বলবো সেগুলো করবা, যেগুলো করতে বলবো না ওগুলো কেটে দিবা, ওগুলো করার দরকার নাই। যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলো আমরা অবশ্যই পড়াবো। তো যতটুকু গাইডলাইন দিব সেগুলো তুমি যদি অক্ষরে অক্ষরে পালন করো ভাই, তোমাকে ঠেকাই গাই সেটা আমি দেখবো ইনশাল্লাহ, উপরওয়ালা সারা। বুঝছো? ব্যাপার হচ্ছে আর কি এটাই। এই ছিল হচ্ছে তোমাদের টোটাল A to Z গাইডলাইন। তোমাদের প্রথম সেমিস্টার থেকে একদম সপ্তম সেমিস্টার পর্যন্ত খুব ভালো মতো পড়াশোনা হবে। প্রথম থেকে সপ্তম পর্যন্ত টার্গেট থাকবে হচ্ছে 4.00। আর তোমাদের একটা সেমিস্টার হচ্ছে 6 মাস করে, এক সেমিস্টার 6 মাস করে, সেখানে এক্সাম সহ। এক্সাম হবে মূলত তোমার 1 মাস প্লাস, এক্সাম হবে 1 মান্থ প্লাস। দেন হচ্ছে এর মধ্যে তোমার ছুটি আছে, এর মধ্যে হচ্ছে তোমার মিড টার্ম পরীক্ষা হবে। মিড টার্ম বলতে কি, তোমার এক সেমিস্টারে পরীক্ষা হবে 2টা, একটা হচ্ছে সেমিস্টারের মাঝখানে গিয়ে যেটাকে মূলত বলা হয় পর্ব মধ্য পরীক্ষা, ঠিক আছে, পর্ব মধ্য পরীক্ষা, এবং আরেকটা পরীক্ষা হবে গিয়ে হচ্ছে তোমার ফাইনাল পরীক্ষা, 2টা পরীক্ষা হবে। তো পর্ব মধ্য পরীক্ষা হবে একটা সেমিস্টারে 3 মাস পরে, অর্থাৎ মাঝামাঝি সময় একটা পর্ব মধ্য পরীক্ষা হবে বা মিড টার্ম এক্সাম হবে। দেন হচ্ছে মিড টার্ম এক্সাম শেষ হলে তোমার গিয়ে ফাইনাল এক্সাম হবে। তো তোমার এই মিড টার্ম এক্সাম, ফাইনাল এক্সাম, এরপরে তোমার বিভিন্ন প্রকার ছুটি, এই ছুটিগুলোতেই দেখা যাবে যে তোমার 2.5 মাস চলে গেছে, 2-2.5 মাস। এই ছুটিগুলোতেই তোমার 2 থেকে 2.5 মাস এইদিকেই তোমার নষ্ট হয়ে গেছে, পরীক্ষা, ছুটি, এই ব্যাপারগুলোতে। তাহলে তুমি আর 6 মাসের মধ্যে সময় পাচ্ছ কয় মাস? 3.5 মাস, তাই না? ও 3.5 মাস, হ্যাঁ 3.5 মাসের মতো সময় পাচ্ছ, তাই তো? তাহলে এই যে 3.5 মাস বা 3 মাস, এর মধ্যেই তোমার আরও প্রায় বাকি 10-15 দিন এমনিতেই চলে যায়, এই ঘোরাঘুরি ওই ঘোরাঘুরি, আজকে পড়াশোনা হবে না, এই হবে না সেই হবে না। তাহলে তোমার আলটিমেটলি সময় পাবা 3 মাস। মনে রাখতে হবে তোমার একটা সেমিস্টারে বই থাকবে 6টা থেকে 7টা করে, তাহলে তোমার 3 মাসে সেই 6টা থেকে 7টা বই কমপ্লিট করতে হবে। তাহলে শুরু থেকে সেভাবে পড়াশোনা করতে হবে। সো আমাদের গাইডলাইন তোমাদের ফলো করতে হবে। বুঝছো? বুঝছো কি বললাম? বুঝছো? তো এই হচ্ছে তোমাদের ওভারঅল গাইডলাইন। তো তোমাদের খুব সুন্দরভাবে পড়াশোনা হবে ইনশাল্লাহ, এবং বেস্টভাবে পড়াশোনা হবে, এবং আমরা তোমাদের সাথে আছি, ডিপ্লোমা লার্নিং জোন তোমাদের সাথে আছে, আশা করি তোমরাও সাথে থাকবা। এবং আমরা যে তোমাদের মান উন্নয়নে কাজ করতে যাচ্ছি, এখানে তোমাদের হেল্প অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে হচ্ছে যেমন এখনও তোমরা দেখতেছি 23 জন ক্লাস করতেছো, বাট আলটিমেটলি শেয়ার হয়েছে মাত্র 9টা। আমি চাচ্ছি আমাদের ক্লাসগুলো সবার মাঝে পৌঁছায় যাক, সবাই যেন ফ্রি ক্লাসগুলো করতে পারে, ঠিক আছে?
আর ইউটিউব যে প্লেলিস্ট লিঙ্কটা ওটা আমি আজকে দিয়ে দিব তোমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে আপলোড করে দিয়ে দিব। পাশাপাশি মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটাও আমি দিয়ে দিব, তোমরা মেসেঞ্জার গ্রুপ প্লাস হচ্ছে ইউটিউবে প্লেলিস্ট লিঙ্কটা, ওখানে প্লেলিস্টটা সেভ করে রেখো, কারণ ওই প্লেলিস্টেই তোমাদের সকল ক্লাস মূলত আমরা কি করব, আপলোড করব আর কি, বুঝছো? তাহলে সবাই ভালো থেকো, দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি এখন কারো কোনো প্রশ্ন থেকে থাকে তোমাদের কোনো ব্যাপার নিয়ে, তাহলে তোমরা আমাকে এখন প্রশ্ন করতে পারো কমেন্টের মাধ্যমে, প্রশ্ন করো আমাকে। আর তোমাদের রুটিনটা তোমাদের হচ্ছে ফেসবুক গ্রুপে আমি অলরেডি দিয়ে দিছি। তোমাদের রুটিনটা মেবি এরকম ছিল, তোমাদের রুটিনে কেমিস্ট্রি সাবজেক্টটা ইনক্লুড করা হয় নাই, তো কেমিস্ট্রি সাবজেক্টটা ইনক্লুড করে দেন হচ্ছে রুটিনটা আজকে আপডেট করে দিব আবার, ঠিক আছে? তো নতুন রুটিন আপডেট করে দিব, তো সেই রুটিন অনুযায়ী ক্লাস হবে আর কি। স্যার ডুয়েটের পাশাপাশি আরও 4টি বিশ্ববিদ্যালয়ে পলিটেকনিক ছাত্রদের নাকি সুযোগ আছে? হ্যাঁ, আরও 4টি বিশ্ববিদ্যালয়ে পলিটেকনিক ছাত্রদের সুযোগ আছে, বাট সেগুলোতে আসলে চেষ্টা করে সেরকম কোনো লাভ হয় না, কারণ জেনারেলদের সাথে জেনারেলরা এইচএসসিতে মানে তাদের যে অ্যাডমিশন সিস্টেমটা, সেই অ্যাডমিশন সিস্টেমটা বেসিক্যালি হচ্ছে জেনারেলদের মতো করেই, অর্থাৎ জেনারেলদের অ্যাডমিশন সিস্টেমের মতো। তো আমরা যখন অ্যাডমিশনে যাব আমরা আলটিমেটলি জিকে পড়ি না, বাট তারা কিন্তু জিকে পড়ে। তা আসলে সেখানে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা খুব বেশি একটা টিকতে পারে না, বুঝতে পারছো? ডিপ্লোমারা খুব বেশি একটা টিকতে পারে না, কারণ এইচএসসিরা যখন আর কি তারা অ্যাডমিশন দিতে যায় তাদের মোটামুটি অনেক জিকে সহ অনেক কিছু পড়তে হয়। বাট আমাদের আলটিমেটলি ডুয়েট অ্যাডমিশনের আমাদের কার্যক্রমই হচ্ছে অন্যরকম, আমাদের ডুয়েট অ্যাডমিশনের ব্যাপারটাই হচ্ছে অন্যরকম। কীরকম? ডুয়েট অ্যাডমিশনের ব্যাপারগুলোই হচ্ছে অন্যরকম। সেগুলো হচ্ছে কি, ডুয়েট অ্যাডমিশনে তোমার 300 মার্কের পরীক্ষা হবে টোটাল। কত মার্কের? 300 মার্কের পরীক্ষা হবে। এই 300 মার্কের মধ্যে 150 মার্ক তোমার ডিপার্টমেন্ট থেকে পরীক্ষা হবে, বাট আলটিমেটলি ওই বিশ্ববিদ্যালয়গুলোতে ডিপার্টমেন্ট থেকে কোনো প্রকার প্রশ্ন হয় না। দুঃখের ব্যাপার হচ্ছে এটাই, যেখানে আমরা আসলে এই কারণে টিকতে পারি না, কারণ আমাদের তো মেইন প্রতিপাদ্য বিষয়ই হচ্ছে ডিপার্টমেন্ট। এবার আবার দেখো, সো ওইগুলোকে এই জন্য আর ধরা না চলে। আর বাকি 150 মার্ক কোথায় হয়? বাকি 150 মার্ক ফিজিক্স, হ্যাঁ, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে, ইংলিশ, এই 4টা সাবজেক্টের বাকি 150 মার্ক হবে আর কি। এই হচ্ছে টোটাল 300 মার্কের পরীক্ষা হবে ডিউটি, কিন্তু আলটিমেটলি ওদের প্রশ্নের প্যাটার্ন আলাদা, এই কারণে আমরা আসলে সেখানে গিয়ে সেরকমভাবে কুলাইতে পারি না, ঠিক আছে? স্যার কোন প্রকাশনীর গাইড কিনা ভালো হবে? আসলে তোমরা ডিপ্লোমা লাইফে এসে কখনো গাইড পাবা না, তোমরা বই পাবা। তোমাদের হক প্রকাশনী বইটাই আমি সাজেস্ট করব, হক প্রকাশনী আমি পড়াবো, আমি পার্সোনালি হক প্রকাশনী পড়াবো। তোমরা হক প্রকাশনী কিনতে পারো, আমার সাথে মিল রেখে হক প্রকাশনী কিনতে পারো। প্রত্যেকটা প্রকাশনীই ভালো, বাট আমি পার্সোনালি হক প্রকাশনী পড়াবো, তো তোমরা চাইলে আমার সাথে হক প্রকাশনী কিনতে পারো, বুঝছো? হক প্রকাশনী বই কিনবা। আচ্ছা, বইয়ের ক্লাস কাল থেকেই শুরু হবে? হ্যাঁ, বইয়ের ক্লাস আগামীকাল থেকেই শুরু হবে। আচ্ছা, একাডেমিক পড়াশোনার পাশাপাশি অল সেমিস্টারে স্কিল ডেভেলপমেন্ট করে কি প্রত্যেক সেমিস্টারেই বাইরের কোনো কোর্সে ভর্তি হতে হবে? না, তোমাদের স্কিল ডেভেলপমেন্ট প্রত্যেকটা সেমিস্টারে করতে হবে না, প্রত্যেক সেমিস্টারে কোনো স্কিল ডেভেলপমেন্ট নাই। তোমার স্কিল ডেভেলপমেন্ট একবার করলেই হয়, যে কোনো কিছুর উপরে তুমি স্কিল বাড়াও, সেটা তোমার ব্যাপার, যে কোনো কিছুর উপরে। যেমন আমি ইলেকট্রিক্যালি স্টুডেন্ট, আমি অলরেডি আমার ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ফুললি স্কিল, আমি অলরেডি সেটার উপরে ট্রেনিং নিয়ে নিছি, তো আমার সেটা সম্পর্কে জানা আছে। একবার স্কিল নিলেই হয়, আমার ডিপার্টমেন্ট অনুযায়ী আমার যতটুকু শিখতে হবে আমি ততটুকু শিখলেই হয়। প্রত্যেকটা সেমিস্টার আলাদা আলাদাভাবে তুমি এতগুলো স্কিল কেমনে ডেভেলপ করবা? ভাইয়া রেকর্ড ক্লাস কি রাখবে? রেকর্ড ক্লাস হচ্ছে বেসিক্যালি তোমাদের এই যে বললাম, আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ডিপ্লোমা লার্নিং জোন, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো, ডিপ্লোমা লার্নিং জোন সার্চ করে সেখানে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, সেখানে একটা প্লেলিস্ট করে দিব, সেই প্লেলিস্ট থেকেই তোমরা ফ্রি ক্লাসগুলো দেখতে পারবা, বুঝছো? আচ্ছা, তাহলে ঠিক আছে। এখনো কিন্তু 25 জন দেখতেছো, কিন্তু শেয়ার হয়েছে মাত্র 9টা, আর তোমরা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে তোমাদের প্রবিধান কিন্তু হচ্ছে 22 প্রবিধান। তোমাদের প্রবিধান কত? তোমাদের প্রবিধান হচ্ছে 2022, অর্থাৎ 22 প্রবিধান। তোমাদের প্রবিধান হচ্ছে কত? 22 প্রবিধান। আমরা স্টুডেন্ট ছিলাম 16 প্রবিধানের, কিন্তু তোমাদের প্রবিধান হচ্ছে কত প্রবিধান?
22 প্রবিধান, তো তোমরা 22 প্রবিধানের বই কিনবা এবং সবসময় চেষ্টা করবা যদি নতুন বই কেনার সমস্যা হয়, যদি নতুন বই কেনার সমস্যা হয় তাহলে অনেকেই চেষ্টা করবা যেমন এবছর ফার্স্ট সেমিস্টার আছে এর আগের বছরের বইটা কেনার জন্য। এর বেশি পুরানা কিনবা না, এর বেশি পুরানা কিনলে একটু ঝামেলা হয়, এর বেশি পুরানা কেনার দরকার নাই। তবে একদম রিলেটেড যদি কেউ পুরান বই কিনতে চাও আর কি। ঠিক আছে ভাইয়া, আপনি কি ভার্সিটিতে পড়েন? না, আমি ভার্সিটিতে পড়ি না, আমার ডিপ্লোমা কমপ্লিট হয়েছে 2023 সালে, অর্থাৎ 2023 সালে বের হয়েছি, মানে আমাদের করোনাকালীন সময়ের জন্য 2024-এ বের হয়েছে আর কি। তো আপাতত অ্যাডমিশনে আছি, আমি অ্যাডমিশনে আছি, তবে মনে হচ্ছে না যে অ্যাডমিশন পরীক্ষা দিব, কারণ আমার সেরকম টানে না ভাই। আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর তোমাদের সময় নষ্ট করব না, তাহলে সবাই ভালো থেকো, আরও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ, আরও দেখা হবে, কথা হবে। আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ছিলাম, হাসনা হেনা শাপলা, তো দেখা হবে, কথা হবে, সবাই ভালো থেকো। আর রুটিন আজকে আমি আবারও আপডেট করে দিব কেমিস্ট্রি সাবজেক্ট ইনক্লুড করে, দেন হচ্ছে সেই রুটিন অনুযায়ী আমাদের আগামীকালকে থেকে ক্লাস শুরু হবে। তোমরা সবাই প্রস্তুত থেকো আর ক্লাসটা শেয়ার করে দাও। এখনও কিন্তু তোমরা 25 জন দেখতেছো, বাট শেয়ার হয়েছে কিন্তু 9টা। আমার যেন শেয়ারের কথা বলতে না হয়, কারণ তোমরা যখন এইভাবে রেসপন্স করবা আলটিমেটলি আমার ভালো লাগে পার্সোনালি তোমাদের পড়াইতে। ওকে, তাহলে সবাই ভালো থেকো, দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।